This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, TV9 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন বিকেলের বিতর্ক, আপনাদের সঙ্গে আমি রাজা। আজকে বিকেলের বিতর্কে আমরা যে ইস্যুটা বেছে নিয়েছি, এটা যে কোনো মধ্যবিত্ত, নিম্নবিত্ত বা যে কোনো বৃত্তের মানে ইনকাম গ্রুপ যাই হোক না কেন, সবাইকে এটা এফেক্ট করবে, বিশেষ করে আমাদের এই আধুনিক কলকাতা শহরে। তার কারণ দেখুন, এখন ফ্ল্যাট কেনার প্রবণতা অনেক বেশি, নিজের বাড়ি তৈরি করার প্রবণতা কম, জায়গাও কম। ফ্ল্যাট নিম্ন মধ্যবিত্ত মানুষ অনেক টাকা, গোটা জীবনের সঞ্চয় পুঁজি ব্যয় করে তারা ফ্ল্যাট কেনেন। ধরুন আপনি এমন একটা ফ্ল্যাট কিনলেন, আপনি তো জানেন না কেমন মাটিতে তৈরি হয়েছে, আপনি তো জানেন না সেই ফ্ল্যাটের ইট কাঠ পাথর দেয়াল কেমন। উঠলেন, গৃহপ্রবেশ করলেন, তারপর দেখলেন 3 মাস পর ফ্ল্যাটটা বেঁকে গেল। কি অবস্থা হবে বলুন তো? নিজেকে এই জায়গায় বসিয়ে ভাবুন কি অবস্থা হবে। হ্যাঁ, কলকাতার একাধিক জায়গায় কিছু গৃহস্থের এই অবস্থাই হয়েছে। যার দোষ নেই, একটা বাড়ি আরেকজনের গায়ে, আরেকটা বাড়ির গায়ে হেলে গিয়েছে, তার কোনো দোষ নেই। আবার কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা বাড়ি হেলেছে পাশের বাড়িটার জন্য। কোনটা ভাঙা হবে, কোনটা আগে কোনটা পরে, এ নিয়ে তরজা আজকে ট্যাংরায় এক্স্যাক্টলি তাই হয়েছে। সেই জন্যই আমরা এই ইস্যু বেছে নিয়েছি। দেখুন, আমাদের সঙ্গে যারা আজকে অতিথি হিসেবে এখানে আছেন তাদের সঙ্গে আগে আলাপ পর্ব করিয়ে দিই, তারপর আমরা ট্যাংলার ওই বাড়ির কাছে আমাদের যে রিপোর্টার এখন দাঁড়িয়ে রয়েছেন তার কাছে যাব। একটা ডেডলক সিচুয়েশন তৈরি হয়েছে। তৌসিফ খান বাঁদিকে রয়েছেন, তিনি আইনজীবী অবশ্যই এবং তৃণমূলের পক্ষে বলবেন। সৈকত গিরি মাঝে রয়েছেন, সিপিআই এর নেতা এবং মুখপাত্র, এবং একেবারে পাশে রয়েছেন সর্বরী মুখোপাধ্যায়, বিজেপির নেত্রী এবং বিজেপি মুখপাত্র। চলুন আমরা একবার প্রথমে আমাদের প্রতিনিধি কৌস্তবের কাছে যাই, গিয়ে দেখি যে অবস্থাটা ওখানে তৈরি হয়েছিল। একদিকে পুরসভার কর্মী এবং পুলিশ, আর একদিকে যে বিতর্কিত বাড়িগুলো আছে সেই বাড়িগুলোর বাসিন্দারা। এমন একটা অবস্থায় তৈরি হয়েছিল, চরম উত্তেজনা। কৌস্তব, এখন পুরকর্মীরা কতদূর এগোতে পারলেন? যাদের বাড়ি ভাঙার কথা তারা কি বুঝলেন? দেখো, তোমাকে একটা আপডেট দিয়ে রাখি, পুরকর্মীরা কিছুক্ষণ আগেই তারা এখান থেকে চলে গেছেন এবং এই মুহূর্তে যারা এই আবাসিকরা রয়েছেন তারা সেই আবাসিকরা নিচে নেমে এসেছেন। পুরকর্মীরা শেষ পর্যন্ত তারা পিছু হটলেন, তারা আজকে চলে গেলেন। আর চলে যাচ্ছে, রাত্রেবেলা ভাঙতে আসবে না কে জানে, কিছু জানি আমরা? এদের কাউকে বিশ্বাস নেই, আমরা বিশ্বাস করি না। আমাদের লিখিত দিক যেটা ভাঙবে না, উপরে টপ ফ্লোর ভাঙবে, সেটা আমরা রাজি। আমরা তো বলছি না টপ ফ্লোর ভাঙতে, না টপ ফ্লোর ভাঙুক, আমাদের থাকার জায়গাটা করে দিক। আমাদের থাকার জায়গা না করলে আমরা সরবো না। আর আরেকটা কথা হচ্ছে, আমাদেরকে বলা হচ্ছে যে আপনারা আজকে আছেন তো কালকে আমরা ভাঙবো। তাহলে এই ভয়টা আমাদেরকে কেন দেখাচ্ছে? আমাদেরকে এই ভয়টা পুলিশ কেন দেখাচ্ছে, কেন বলছে যে আজকে না ভাঙবো কালকে ভাঙবো? আচ্ছা, আরেকটা বিষয় আপনার কাছে জানা, সেটা হচ্ছে যে এই বাড়িটাকে বলা হচ্ছে ভাঙার কথা, সবকিছু মানলাম, অনেকে বলছেন, সবাই বলছে যে এটাকে অবৈধ বাড়ি, কিন্তু সব বৈধ, সব ভাঙো, সবার মাথায় জায়গা দিই। এখানে কোনো বৈধ বাড়ি নেই, সব ইনলিগ্যাল বাড়ি, সব ইনলিগ্যাল বাড়ি, সব লিগ্যাল একটা দুটো লিগ্যাল। কিন্তু এখানে তো পুরসভার একটা ভূমিকা থাকছে, তাহলে জলের লাইন কি করে এলে বা ইলেকট্রিসিটি কি করে এলে, লিফট কি করে হচ্ছে, এগুলো না থাকলে এমনি হয়ে যাচ্ছে, সবই তো হচ্ছে, ইনলিগ্যাল কি করে বলা যাচ্ছে? দেখো, যে প্রশ্নটা রাজা সকাল থেকে ছুড়ে দিচ্ছেন এরা, যে যখন বাড়িটা নির্মাণ করা হচ্ছিল, যখন এই বহুতলটা নির্মাণ করা হচ্ছিল, তখন এরা কোথায় ছিলেন? তখন পুরসভার কর্মীরা কোথায় ছিলেন? তখন পুলিশ কোথায় ছিলেন? স্থানীয় যে ট্যাংরা থানার পুলিশ আধিকারিকরা এসেছেন তারাই বা কোথায় ছিলেন? আজকে তারা তাদের এই মাথার ছাদটুকু কেড়ে নেওয়ার জন্য পুরসভার কর্মীরা এসছে, বাড়িটা ভাঙতে এসছেন, কিন্তু সেদিনকে তারা কোথায় ছিলেন? বাড়িটা তো রাতারাতি এখানে ছতলা হয়ে যায়নি। 2023 সালে যখন হ্যান্ডওভার করা হয় এখানে। বেশ কৌস্তব, বুঝলাম এখনকার পরিস্থিতি, তুমি ওখানেই থাকো এবং আমরা তোমার সঙ্গে পরবর্তীকালে আবার যোগাযোগ করব। দেখুন, মেয়র ফিরহাদ হাকিম এই বাড়িটা দেখতেও গিয়েছিলেন, ওই এলাকায় গিয়েছিলেন 22 তারিখ 27 তারিখ। তিনি কি বলেছিলেন? দুটো বক্তব্য দুটো বাড়িকে কেন্দ্র করে। বুঝতে হবে, যে বাড়িটা হেলেছে সেটা আসল বেআইনি বাড়ি নয়, যে বাড়িটার ওপরে হেলেছে ওই বাড়িটার জন্য এই বাড়িটা হেলে গেছে। দুটো বক্তব্য শুনুন, তারপর ফিরছি বিতর্কে। ড্যামেজটা হচ্ছে পাশের বাড়ির ইয়ের জন্য। তো আমরা এবার নির্ণয় নিয়েছি এই পাশের বাড়িটা এটা ইলিগাল, যেটা নোটিশ সেই জুলাই মাস থেকে দেওয়া ছিল না, 8 মানে কি মাস, অগাস্ট থেকে দেওয়া ছিল। এটা হয়ে 408 করে সেটাকে ভাঙা স্টার্ট করবে।
ওই বাড়িটা ভেঙে দিলে হয়তো এই বাড়িটা তারপরে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হয়তো স্টেবিলিটি দিতে পারে। হ্যাঁ, সাদা বাড়ি। এটা আপাতত দৃষ্টিতে আমরা দেখছি যে খুব ডেঞ্জার, তাই তাদের বললাম যে পুলিশও থাকবে, আপনারা লক অ্যান্ড কি করে চলে যান। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যদি দেখেন যে স্ট্রাকচারালি ফিট আছে তাহলে আবার চলে আসবে, আর যদি দেখা যায় না স্ট্রাকচারালি নট সাউন্ড, মানে স্ট্রাকচারালি বিপদ আছে, তাহলে এই বাড়িটাকে আমরা ভেঙে দেবো। তারপর আমরা মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে যাব একটা, যে এইটায় যাদের কোথাও যাবার নেই, যেহেতু এটা বস্তি এলাকা, উত্তরণ এলাকা, তাই এই জায়গায় যদি একটা ওদের জন্য, যারা কেউ নেই তাদের জন্য যদি একটা অল্টারনেটিভ থাকার জন্য যেরকম আমরা করে দিই বাড়ি, সেরকম বাড়ি করে, যারা ভাড়া দিয়ে যে কমার্শিয়াল করেছে তাদের জন্য নয়, যারা শুধু রয়েছেন যাবার জায়গা নেই তাদের জন্য একটা কিছু অল্টারনেটিভ করে। আমাদের তরুণ অতিথি তৌসিফের কাছে আমার প্রথম প্রশ্ন। তৌসিফ, একটা বাড়ি হেলে পড়ার পর কেন এটা জানা যাবে সেটা বেআইনি বা সেখানে নির্মাণে কোনো গন্ডগোল ছিল? পুরসভার তো একটা বিল্ডিং ডিপার্টমেন্ট আছে, কাউন্সিলররা আছেন, পুলিশ আছে, থানা আছে, জনপ্রতিনিধি আছেন। সব বাড়ি হেলার পর আমি বুঝবো যে এই বাড়িটার গলদ আছে বা গন্ডগোল, বা পাশের বাড়িটা গন্ডগোল আছে? প্লিজ আপনি মাইকটা নিন। যখন নেবাররা বা রেসিডেন্টসরা নোটিস করছেন যে হ্যাঁ কোনো বিল্ডিংটা একটু হেলা আছে, আর এমন নাকি একটা রিপোর্ট মেয়র নিজেই বলেছেন যে 30টা বিল্ডিং কলকাতায় এখন একটু টিল্টেড আছে, তাহলে ইমিডিয়েটলি এই সব বিল্ডিংকে ডেঞ্জারাস ডিক্লেয়ার করে দেওয়া উচিত। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে দিয়ে ওটা পুরো মানে ইন্সপেকশন করা উচিত। যদিও ফিট থাকবে তখনই ওই বিল্ডিংয়ে থাকতে হবে। রেসিডেন্টসদেরকে এই স্টেপটা কিন্তু নিতে হবে, কেন ওদের সেফটি। আর ওরা প্রশাসনের কাছে না গেলে এরম হয়, ওদের কাছেও রাইট আছে, ওরাও অ্যাপ্লিকেশন দিতে পারে কর্পোরেশনে প্রশাসনকে ডেঞ্জারাস বিল্ডিং ডিক্লেয়ার করার জন্যে, আর কর্পোরেশন ওকে ডিক্লেয়ার করে দেবে। তাহলে এখন ব্লেম গেমে না গিয়ে যখনও কনস্ট্রাকশন হচ্ছিল ও তখনও পারমিশন নিল কিনা, যদি পারমিশন নিল তাহলে ইঞ্জিনিয়ারিং ফল্ট কেন এসছে, ইঞ্জিনিয়ারিং ফল্ট না আসলে। প্লিজ একটা তৌসিফ, আপনাকে মানে আমি ইন্টারভিউ করতে বাধ্য হচ্ছি। একটা সাধারণ গৃহস্থ, অনেক ক্ষেত্রেই কেউ হয়তো এত আইন কানুন জানেনও না, কেউ ফল বেচেন রাস্তায়, কেউ ফুচকার ডালা দেন, এমন পরিবার আছে এখানে। তারা কি ফেলুদা হবেন? তারা কি গোয়েন্দা হবেন যে একটা প্রমোটার সৎ কি জালি কি এই বাড়িটার বিল্ডিং মেটেরিয়াল এই দেওয়া, এটা কি সম্ভব? না, ওনারা তো নিশ্চয়ই জানেন না। ওনারা তো ভরসা করছে বিল্ডিং কন্ট্রাক্টরদের উপরে। ওনারা ভরসা করছেন যে কন্ট্রাক্টর যখন বিল্ডিং কনস্ট্রাকশন করছে ও পারমিশন নিয়ে করবে, কিন্তু এটাও দেখে গেছে অনেকটা ইলিগাল বিল্ডিং ওরা করছে, অনেকটা পারমিশন নিচ্ছে না, বা বিল্ডাররা যখন পারমিশন নিচ্ছে কোনো কিছু গন্ডগোল করে দিচ্ছে, আনঅথরাইজ কনস্ট্রাকশন করে দিচ্ছে, যেটা নিয়ে এই রকমের দুর্ঘটনা আমরা দেখতে পাচ্ছি। এইখানে কিন্তু এটা অনেক মানে সিটিজেন্সদেরকে, যারা বাড়ি কিনছে তাদেরকে একটু সতর্ক হতে হবে। বেশ, তৌসিফ বলছেন সিটিজেন্সদের সতর্ক হতে হবে আরো। না, প্রথমত হচ্ছে এই কলকাতা শহরে পৌরসভাটা কারা চালায়? আপনি আমি, সাধারণ কেউ চালায় তো তৃণমূল কংগ্রেস, এবং 11 সালের পরে নয়, 11 সালের আগে থেকেই কলকাতা পুরসভার ক্ষমতায় তৃণমূল কংগ্রেস। এখন তৃণমূল কংগ্রেস যদি কলকাতা পুরসভায় তোলামূল, চোর, প্রমোটার এদের সিন্ডিকেটের পুরসভা চালাতে চায়, তার ফলে যা হওয়া তাই হচ্ছে। গত 13 বছরে 10,000 পুকুর ভরাট করা হয়েছে। যে কাউন্সিলরের ভিডিও ভাইরাল হচ্ছে যে স্কোয়ার ফুটে টাকা দিলে তুমি প্রমোটার বাড়ি করতে পারো, সেই কাউন্সিলরকে সরানো হচ্ছে না। যে কাউন্সিলর ছাপ্পা ভোটে, রেকর্ড ভোটে জিতে কাউন্সিলর হচ্ছে, সে নিজের বাড়ি করছে। অরণ্যা দেবী নিজের বাড়ি করেছেন ইললিগালভাবে। কলোনি এলাকায় বেআইনিভাবে 4তলা বাড়ি করা হচ্ছে। এর পারমিশন কে দিচ্ছে? কাউন্সিলর পারমিশন ছাড়া হচ্ছে। কলকাতা পুরসভায় বিল্ডিং ডিপার্টমেন্ট বলে কিছু নেই, তার মানে তো কলকাতা পুরসভাটাই নেই। আমরা তো আমি এক লাইনে শুধু শেষ করি, আমরা তো এই অভিযোগটাই করছি যে কোনো নজরদারি নেই। এই যে পুরসভা নির্বাচনে ব্যাপকভাবে ভোট লুট, ক্ষমতার দখলের চেষ্টা, কেন? তার কারণ এই কালো টাকার উৎস, প্রমোটাররা, সিন্ডিকেটরা, তারা তৃণমূল দল চালায়, তারাই আজকে কাউন্সিলর, তারাই পুরসভার। বিজেপির প্রতিনিধি সর্বরী মুখোপাধ্যায়ের কাছে আসবো, কিন্তু তার আগে দেখুন আজকে এই বৃহত্তর কলকাতার মধ্যে সল্টলেকের শান্তিনগরে একটা বাড়ি ভাঙা হচ্ছে। সেখানে কিন্তু কোনো বাধা আসেনি, যদিও ওখানে কোর্টের নির্দেশে বেআইনি ইল্লিগাল কনস্ট্রাকশন আজকে ভাঙা হচ্ছে। এখানে বাধা নেই, অবশ্যই এখানে কোর্ট আছে, কোর্টের গুঁতো ছিল, এবং ওই ক্ষেত্রে বাধা আছে। তার কারণ যারা সেই বাড়ির বাসিন্দা, যে বাড়িটা ভাঙতে যাওয়া হয়েছে, তারা বলছেন আমাদের পুনর্বাসন দিতে হবে, লিখিত দিতে হবে, আমরা থাকবো কোথায়। সর্বরী মুখোপাধ্যায়, দেখুন, ডিজি থেকে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সব ঘুষখোর, সব
একদম আপনার অন ক্যামেরা দায়িত্ব নিয়ে চ্যানেলে দাঁড়িয়ে বললাম, সমস্ত ডিজি থেকে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অবধি সব ঘুষখোর। 7 কাঠা জমির উপরে যদি কাজ হয় সেটা তখন কমিটি কেস হয়ে যায়, আর তখন সেটা যায় মেয়রের ঘরে, আর মেয়রের ঘরে গেলে পরেই বাইরে বসে থাকে কালীবাবু। যান কর্পোরেশনে গিয়ে খোঁজ নিন কালীবাবু কে। প্রতিটা স্কোয়ার ফিট অনুযায়ী টাকা, এবং সেই টাকা যেই একটা সরকারি আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ করছেন। একদম বললাম, যেই মুহূর্তে একটা জমিতে কাজ শুরু হয় দেন এন্ড দেয়ার পুলিশ খোঁচর পাঠানো শুরু করে। আপনাকে আমি নিয়ে যাচ্ছি যাদবপুরের 99 নম্বর ওয়ার্ড, 101, 102, 103, 105, 109। আপনি কত নেবেন? সমস্ত ইল্লিগাল নির্মাণ, কটা বাড়ি নেবেন আপনি? ইল্লিগাল নির্মাণ, এবং যেই মুহূর্তে জমিতে প্রমোটার ঢোকে সাথে সাথে শুরু হয়ে গেল পুলিশের খোঁচর পাঠানো, সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল কাউন্সিলরদের সব মোটরসাইকেল বাহিনী, তারা ঘুরছে কি আসছে, কোথা থেকে আসছে। প্রত্যেকটা একটা যদি বাড়ির ফ্ল্যাট কোনো একজন মানুষ 40 লক্ষ টাকা দিয়ে কেনে, তার প্রথম 10 লাখ চলে যায় কাউন্সিলর, ইঞ্জিনিয়ার, ওভারসিয়ারদের পকেটে। তারপর শুরু হয় বাজে মেটেরিয়াল, মানে সিন্ডিকেট। আপনাকে নিতেই হবে, আপনি বাধ্য। তার মানে আপনি অভিযোগ করছেন যে প্রমোটার বা ডেভেলপার, তাকে এতগুলো স্টেপ পেরোতে হয় টাকা দিতে দিতে, যে সে তার একদম লাভের অংশটা রাখার জন্য খারাপ মাল মেটেরিয়াল দেয় এবং ফাঁকিবাজি করে। তৌসিফ খান, দেখুন, দিদিও একজন নাগরিক কলকাতায় শহরে থাকেন, আর আমি মনে করি যে উনিও কলকাতাবাসীদের সেফটি চান। যদি ওনার কাছে এত ডিটেল ইনফরমেশন আছে, তাহলে আপনি কাইন্ডলি একটা চিঠি লিখুন, কোন কোন অফিসার কারা ইনভলভ আছে আপনি কাইন্ডলি একটা লিখুন। আমরা দেখছি যে প্রশাসন অ্যাকশন নিচ্ছে না, কি অ্যাকশন নেবে না, আমরা ওটা দেখব। শুধু টিভিতে এসে চেঁচামেচি করলে তার মানে আপনি শুধু পলিটিক্স করছেন। আপনার ইন্টেনশন যদি পলিটিক্স, আপনার ইন্টেনশন যদি কলকাতায় সেফ বিল্ডিং করার আছে, তাহলে আপনি চিঠি লিখুন না। আমি আপনার সঙ্গে আছি, প্রত্যেকটা অফিসারকে আমি কোর্টে নিয়ে যাব। যদি আপনি প্রমাণ দেন, আপনি একটাও অফিসারকে আমি ছাড়বো না, আমি নিজে যাব কোর্ট, ওদেরকে নিয়ে যাব। আপনি দিন, নাম লিখে দিন, এক্ষুনি দিন নাম লিখে। না, উনি একটা সর্বনিম্ন উনি একটা কথা বলছেন, উনি একজন আইনজীবী এবং এখানে পরিষ্কার তৃণমূলের পক্ষেই বলছেন। একদম উনি বলছেন একজন আইনজীবী হিসেবে, যদি আপনি নামের স্পেসিফিক দেন যে কোন কোন আধিকারিক ঘুষ খাচ্ছেন, উনি তাদের কোর্টে নিয়ে যাবেন। নিশ্চয়ই আমি নিয়ে যাব। কলকাতায় সেফ বিল্ডিং সবার দায়িত্ব, আমারও দায়িত্ব, আপনারও দায়িত্ব। কিন্তু শুধু আপনি রাজনীতি করবেন, শুধু টিভিতে আপনি চেঁচামেচি করলে ভোট আপনি পাবেন না। মমতা ব্যানার্জিকে আপনি সরাতে পারবেন না। মমতা ব্যানার্জি যতক্ষণ বেঁচে থাকবে, বেঙ্গলে পাওয়ারে থাকবে। আপনি কাজ করে দেখান, হয়তো আপনার কিছু উদ্ধার হবে। আচ্ছা বেশ, এখানে ভোটের প্রসঙ্গ যখন এসেই গেল, সজল ঘোষ, দেখুন সজল ঘোষ কাউন্সিলর, তার এই ধরনের জিনিসে নিয়ে ডিবেট করার, মানে পুরসভার ভেতরে এই ধরনের ইস্যু তোলার অভিজ্ঞতা আছে। তিনি বলছেন আমরা তুলেওছি কিন্তু কোনো লাভ হয়নি। সজল ঘোষ ঠিক কি বলছেন শুনুন। একটা লোক একটা বাড়ি তৈরি করে যখন এট দ্য এজ অফ 40 or 45 মিনিমাম, এবার বলুন তার সারাটা জীবন, পুরো কর্মজীবনটা চলে যায় শুধু ওই বাড়ির ইএমআই শোধ করতে। পরে ওর বাড়ি ভেঙে দেবে, কিন্তু ব্যাংক ওকে ইএমআই ছাড়বে না। আপনি আমায় বলুন তো, এদের জন্য কি আপনি সাবস্টিটিউট ব্যবস্থা করেছেন? রোহিঙ্গা হলে করতেন, ভারতীয় ভূখণ্ডের আদিবাসিন্দা বলে করছে না। বলুন অন্যায় কোথায়? শুনতে খারাপ লাগে যে আমরা সাম্প্রদায়িক কথা বলছি, কিন্তু একটা কথাও মিথ্যা বলছি না, ভুল বলছি না, অবাস্তব বলছি না, এটাই প্রকৃত। আসবো তৌসিফের কাছে আসবো, কিন্তু একবার সৈকত গিরিকে চান্স দিয়ে তারপর তৌসিফ আপনি বলুন। বিষয় এক হচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারদের দায় কে নেবে? কলকাতা পৌরসভাকে দায়িত্ব নিতে হবে। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর জন্য এই কথা না। শুনুন এখানে বলে দিই, ফিরহাদ হাকিম কিন্তু বলেছেন এই যে হেলে পড়া বাড়িটা, এটা ভাঙা হবে কি হবে না এখনো সিদ্ধান্ত হয়নি। প্রথমে এই পাশের বেআইনি বাড়িটা ভাঙা হবে, তারপর যদি দেখা যায় যে বাড়িটা ভাঙতে হচ্ছে, তখন তারা পুনর্বাসন আসতে বলে দিই, পুনর্বাসনের জন্য মুখ্যমন্ত্রীকে তারা বলবেন। ববি হাকিমের একটা কথা কোট করলাম, পুরসভা কি বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকবে হেলা বাড়ি বা হেলে পড়া বাড়ি সোজা করবার জন্য? বলছে
একদম আমাদের মহানগর ববি হাকিম এতটা ইনসেন্সিবল কথা যিনি বলতে পারেন, তার কোন কথার উপরে এই মানুষগুলো ভরসা রাখবে? আমি বলি সর্বরদি আপনাদের ফিরহাদ হাকিমের উপর অনেক আশা থাকতে পারে, যিনি মেয়রের পদে বসে ঘুষ খেতে পারেন, তার মুখ থেকে কথাই বেরোবে। যাই হোক, দুটো বিষয়। এক হচ্ছে ফিরহাদ হাকিম বলেছেন হেলে পড়া মানে বিপজ্জনক নয়। কাকে বার্তা দিলেন? তাহলে বেআইনি কাজ করার প্রমোটারকে বার্তা দিলেন। লোকাল সমস্ত কাউন্সিলর তৃণমূলের। আচ্ছা, কাউন্সিলরের উইথাউট এনওসি কি করে বিল্ডিং হয়? আচ্ছা, বিল্ডিং ডিপার্টমেন্ট কলকাতা পুরসভার আন্ডারে। এই যে তৌসিফ বাবু বলছেন যে কোর্টে নিয়ে যাবেন, আচ্ছা বাঘাযতীনের প্রমোটারের নাম আছে, অন রেকর্ড অভিযোগ আছে, কাউন্সিলরের ভিডিও আছে। কি ব্যবস্থা নিয়েছে ফিরহাদ হাকিম, কি ব্যবস্থা নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, কি ব্যবস্থা নিয়েছে তৌসিফ বাবু? হাইকোর্টে কিন্তু সুমোটো মামলা করতে পারেন, করেননি। আসলে এই যে 10,000 টাকার বেতনে কোটি টাকার গাড়ি চড়ে কাউন্সিলর যায় কলকাতা পুরসভায়, এই যে রাজনীতির কবি বলে বাঘাযতীনে বাপ্পাদিত্য বাবুর কোটি টাকার হোর্ডিং পড়ে, এই যে দুর্গাপুজো ক্লাবগুলোর নিয়ন্ত্রণ, ভোট লুট করার মেশিনারি, মদ মাংসের ঢালাও ফিস্ট, এলাকায় মস্তান রাজ, গুন্ডারাজ, এই যে নিম্নমানের সামগ্রী প্রদান, এই প্রত্যেকটা বাইরে দেখবেন প্রোপাইটার আর কন্ট্রাক্টরের হোর্ডিং, ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, তৃণমূলে পাঠিয়ে। বেশ, আপনি কাউন্সিলরদের কথা তুললেন। স্থানীয় কাউন্সিলর সন্দীপন শাহ, আমরা কথা বলেছিলাম, তিনি বলছেন যে এখন ইমিডিয়েট দরজার থেকেও বেশি যেটা দরকার এদের সরানো, কারণ প্রাণ সংশয় আছে। একবার শুনুন তিনি কি বলছেন, ফিরবো তৌসিফের কাছে। তারপর বাসিন্দাদের তো বুঝতে হবে যে বাড়িটা যেইভাবে তৈরি হয়ে রয়েছে তাতে পাশের বাড়ির ওপরে একটা বিপজ্জনক প্রভাব ফেলছে, এই বাড়িটাও বিপজ্জনক হয়ে রয়েছে। এখন প্রাণহানি হোক এটা তো আমরা কেউ চাই না, মানুষকে তো বাঁচাতে হবে। তো এই বাড়িটাকে এখন ডেমোলিশন শুরু করে তারপরে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার গিয়ে দেখবে এবং তারপরে পদক্ষেপ ঠিক করবে, এটাও এখানকার মানুষকে বুঝতে হবে। এই যাই পদক্ষেপ নেওয়া হচ্ছে তাদের সুরক্ষিত রাখার জন্য এবং তাদের সুরক্ষাকে মাথায় রেখেই পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুরসভা, এটা ওদেরকে বুঝতে হবে। এখানে তৌসিফের কাছে আবার একটা দেখুন, এই ঝগড়াঝাটি তো চলবেই, কিন্তু একটা রেলেভেন্ট প্রশ্ন এটা হচ্ছে, একটা বাড়ি যখন উঠছে তাকে দমকল, তাকে পুরসভা, তাকে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, রাস্তা, এগুলো তো সব পরপর সব এনওসি নিতে হয়। একটা বাড়ি 3 তলা পর্যন্ত উঠে গেছে, কিছু এনওসি সে পেয়ে গেছে, তখন কেন ধরা পড়ছে না? আমার প্রশ্ন হচ্ছে এইটা। না, নিশ্চয়ই যারা বিল্ডিং কনস্ট্রাকশন করছে ডেভেলপাররা, তাদেরকে তো আইন হিসাবে যতগুলো এনওসি নিতে হয়, লাইসেন্স নিতে হয়, ওদের দায়িত্ব। এটা তো কনজিউমার দেখতে যাবে না, যখন ওরা যারা বাড়ি কিনছে তাদের তো একটা ভরসা আছে যে হ্যাঁ ওই পুরো লাইসেন্সগুলো পুরো ওরা কমপ্লায়েন্স করবে। হ্যাঁ, এখানে এক ভদ্রমহিলা বলেছেন আমাদেরকে, যখন আমরা লাইভে ছিলাম, তিনি বলছেন যে আমরা বিশ্বাসের ওপর বাড়িটা কিনেছি। তার মানে ওখানে পুরো এলাকাটাতেই বিশ্বাসই হচ্ছে আসল পুঁজি, দ্বিতীয় পুঁজি হচ্ছে আপনার মানে কলজা জল করা টাকা। না, যে যদি যেমন আমি বললাম যে ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট দিলে তো কিছু হবে না, কোনো অ্যাকশন হবে না। প্রত্যেকটা বিল্ডিং যেখানে ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে, আমি এটা আশা করি যে কর্পোরেশন সুমোটো একটা সার্ভে করবে, পুলিশ একটু অ্যালার্ট হওয়ার দরকার। আর যতটা আমি জানি যে ইললিগাল কনস্ট্রাকশন কোনোদিন অ্যালাউ করা যাবে না। এরা কি করে অনেক সময় যে একটা স্যাংশন নিয়ে নিল, স্যাংশন থেকে একটু ডাইভার্জন নিয়ে নিল, এই যে ডাইভার্জনগুলো নিচ্ছে ওটা কত স্ট্রাকচারকে এফেক্ট করছে এটা একটু দেখার ব্যাপার আছে। আচ্ছা, না ওইটা বলছি তো, আপনি বললেন যে টিল্টেড বিল্ডিং, আপনাকে বলছি টিল্টেড বিল্ডিং এর কথা বললেন, শেক্সপিয়ার সারানিতে টিল্টেড বিল্ডিং 30 বছর থেকে দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা টিল্টেড বিল্ডিং যে ডেঞ্জারাস এরকম হয় না, এরকম হয় না। শেক্সপিয়ার সারানি স্যাটারডে ক্লাবের উল্টো দিকে দেখুন, যে 30 বছর থেকে টিল্টেড বিল্ডিং দাঁড়িয়ে আছে, ওটা ডেঞ্জারাস ডিক্লেয়ার হয়নি। একদম লভ্যাংশের 1/4 দিতে হচ্ছে কাউন্সিলরকে। 1200 স্কয়ার ফিটের ফ্ল্যাট আর লভ্যাংশের 1/4 কাকে দিতে হয়েছে, কে দিয়েছে বলুন, তার বিরুদ্ধে অ্যাকশন হবে। জন্য এইটা দিতে হচ্ছে বলে কে দিয়েছে, কাকে দিয়েছে বলুন, অ্যাকশন হবে। সঙ্গে ম্যাটেরিয়ালের সঙ্গে কম্প্রোমাইজ হচ্ছে। আজকে ওনারা কিছুই জানেন না, আজ আপনারা কিছুই জানেন না। গোটা অ্যাপ্রুভাল হচ্ছে G+3, G+5 হয় কি করে? কি করে হয় G+5? বিনা অ্যাপ্রুভালে হয়ে যাচ্ছে প্রত্যেকটা বাড়ি। ওখানে আপনি চলুন আমার সঙ্গে যাদবপুরের ওয়ার্ড ধরে আপনাকে ইললিগাল কনস্ট্রাকশন দেখাবো আমি। আচ্ছা, আরেকটা তথ্য দিই দর্শকদের, অবশ্যই টিভি9 বাংলা সেই তথ্য আপনাদের আগেও জানিয়েছিল, আজকে প্রাসঙ্গিক বলে আবার বলছি। আমরা পুরসভা সূত্রেই জানতে পেরেছিলাম যে অন্তত গত কয়েক মাসে কলকাতায় এবং বৃহত্তর কলকাতায় 30টা বাড়ি হেলে পড়েছে। তৌসিফ, 30 বিল্ডিংস মানে 30টা বাড়ি, আপনি বুঝতে পারছেন। পরবর্তীকালে যদি দেখা যায় যে এরকম ট্যাংরার মতো 5টা বাড়ির অবস্থা হয়েছে, তো পুরকর্মীদের মার খেতে হবে না আপনি বলুন, যদি ভাঙতে যায়?
না কেউ আইন মানে নিজের এর হাতে আগে নেবে না পুরকর্মীদের মার খেতে হয়েছে না কেউ আইন নিজের হাতে নেবে না পুলিশ আছে কর্পোরেশন পুরকর্মীরা মার আছে খেয়েছে তৃণমূলেরই হাতে। যাদের ব্যবস্থা আইন মতন নেওয়া যাবে 30টা কলকাতায় নিজেই মেয়র সাহেব বলেছেন যে 30টা কলকাতা বিল্ডিং টেল্টেড আছে তার মধ্যে 90% কিন্তু স্ট্রাকচারাল ফল্ট আছে তো এই যে স্ট্রাকচারাল ফল্ট হচ্ছে কি রকমের ইঞ্জিনিয়ারসকে নিয়ে আসছে এই বিল্ডিং কনস্ট্রাকশনের সময় এটা দেখা উচিত আছে এইটাতে আমি বলবো যে হ্যাঁ আপনারা একটু সিটিজেনকে সতর্ক হতে হবে আপনারা যখন মনে করছেন যে এখানে কোনো গন্ডগোল হচ্ছে আপনি নিশ্চয়ই না কর্পোরেশনের গেট দরজা খোলা আছে এবার একটা তাৎক্ষণিক বিষয় আসি দরজা খোলা আছে বেশ এটা তো পলিসি একটা তাৎক্ষণিক বিষয় আসি আজ রাতে বা কাল যদি ভাঙা হয় পুলিশ এবং পুরকর্মীরা অন্তত ইঙ্গিত দিয়েই গেছেন এ বাড়ি ভাঙতেই হবে এরা যাবেন কোথায় একদম আর ভেঙে দিয়ে 10 রাত্রি কাটিয়ে তারপর ব্যবস্থা করলে তো অন্যরকম ব্যাপার হবে টাকা চুরি করলো সমস্ত নিম্নমানের সামগ্রী দিল প্রমোটার টাকা দিল তৃণমূলের কাউন্সিলরকে পকেট বললো তৃণমূলের নেতার মার খাচ্ছে কারা পুরো আধিকারিকরা পুরো কর্মীরা আর সাধারণ মানুষ বিপদে কোথায় যাবে তারা দেখুন পুরসভার ডেটাই বলছে যে এই কলকাতা শহরে 10,000 পুকুর উবে গেছে 117টা খেলার মাঠ গত 13 বছর উবে গেছে কোথায় গেল সেগুলো আচ্ছা বিল্ডিং ডিপার্টমেন্ট রয়েছে এমআইসি মানে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক উত্তরটা দিক তৌসিফ উত্তর দিক সময় কম দায়িত্বপ্রাপ্ত বেশ আপনি প্রশ্ন তুলেছেন তৌসিফ উত্তর দিক বামপন্থী সময়ে ওসব কোথায় গেছে আপনাকে বলতে হবে এই কতগুলো ক্লাব করেছে বামপন্থী বলুন না এই বামপন্থী কালচার আছে ক্লাব করেছে ক্লাব রাস্তার উপরে করেছে ফুটপাথ খেয়ে নিয়েছে ক্লাব করে এই বেঙ্গলে ক্লাব কালচারকে ইন্ট্রোডিউস করেছে বামপন্থী করেছে বামপন্থী সব গন্ডগোল করে গেছে কর্পোরেশন একটা কাজ ভালো করেছে আমি মনে করিয়ে দিই ছোট প্লটে আমি মনে করিয়ে দিই তৌসিফ সবাইকে মনে করিয়ে দিই দর্শকদেরও সাম্প্রতিক সময়ে দক্ষিণ কলকাতাতেই এই মেটিয়াবুরু জয়ী এলাকায় একটা বাড়ি একটা অংশ ভাঙতে গিয়ে যা অবস্থা হয়েছিল পুরকর্মীদের ফিরাদ হাকিম নিজেই বলেছিলেন যে যদি আমার কর্মীদের গায়ে হাত পড়ে তাহলে আমার গায়ে হাত পড়বে 1 2 হচ্ছে সেদিন পুরকর্মীদের হেনস্থা হয়েছিল ঠিক আজ যেমন হয়েছে আজ হয়তো ফিজিক্যাল হেনস্থা হয়নি কিন্তু সারা দিনটা নষ্ট হয়েছে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি আর ওয়ান লাইনার সময় শেষ আমাদের তারা প্রমোটারদের মাথায় হাত রেখেছে কালো টাকা তৃণমূলকে নিয়ন্ত্রণ করছে সোর্স অফ ইনকাম এত বিপুল টাকা কলকাতা পুরসভায় তৃণমূলের কাউন্সিলরদের এই কালো টাকা প্রমোটিং থেকে বেশ দেখুন দুর্নীতি সাফ করে দেওয়া সেটা টিভি চ্যানেলের কাজ নয় আমরা ইস্যু তুলে ধরতে পারি যদি এখানে কোনো ইল্লিগাল বিষয় বেআইনি বিষয় থাকে সেটাও আমরা তুলে ধরতে পারি তাই তুলে ধরছি কিন্তু আমরা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য এই বিতর্কটাকে জোর গলায় আজকে টিভিতে আমাদের চ্যানেলে সম্প্রচার করলাম কারণ আপনি যখন আপনার পুঁজি দিয়ে ফ্ল্যাট কিনবেন প্রমোটারের ব্যাকগ্রাউন্ড জেনে নিন পারলে 10 রকমের সোর্স লাগান যতটা পারেন নিজের সোর্স কাজে লাগান পুরোপুরি ভরসা করবেন না ঠকে যেতে হতে পারে আপনাকেও মাথায় রাখবেন আমাদের এই পরামর্শ দেখতে থাকুন টিভি9 বাংলা